হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। আর সামনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো রসুন নিয়ে বসে গিয়েছি। রসুনগুলো আজকে আসলে ছিলে একেবারে রেখে দিব, যাতে পরবর্তীতে আমার কোনো ঝামেলা না হয়। তো আমার ছেলা হয়ে গিয়েছে এর মধ্যেই। ম্যাজিক না, এই দেখালাম আর এই হয়ে গেল। বিষয়টা তা না, রসুনগুলো ছিলতে আমার মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় লেগেছে, কারণ অনেক রসুন ছিল। তো আমি কিছু কথা বলতে চাই এখন। কথাগুলো হচ্ছে, কমেন্ট যারা করেন, আমার পোস্টে অবশ্য খুব খুব কম আজে বাজে কমেন্ট আসে। এই জন্যে সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ, কিন্তু যে দুই একটা আসে সেই দুই একজনকেই বলবো আর কি। একজন গতকাল একটা কমেন্ট লিখেছেন যে এরা প্রথমে সাবস্ক্রাইবার ভিক্ষা করে, তারপরে কিছুদিন গেলে সেলিব্রিটি বনে যায়, আর তারপর প্রেস্টিজ শো করে। আর আরেকজন ভদ্রলোক লিখেছেন, বয়স্ক এক ভদ্রলোক, উনি লিখেছেন আপনারা তো স্ট্যাম্প ফুড খাওয়ার জন্যই আমেরিকাতে আসছেন, কাজ করার কি দরকার। তো ওনার এই কমেন্টটা দেখে আমার কাছে মনে হলো যে ওনাকে কিছু বলা দরকার। উনি যদি দেখে থাকে তাহলে আমার কথাগুলো শুনবে। কিছু বলা দরকার বলতে, আমি স্ট্যাম্প ফুড যে দেয় বাংলাদেশ থেকে এটা জানতাম না। হাজব্যান্ড যেহেতু এখানে থাকতো, বিয়ের পরে হাজব্যান্ডের সঙ্গে এখানে আসছি, স্ট্যাম্প ফুড খাওয়ার জন্য আসিনি। আর স্ট্যাম্প ফুড ছাড়াও আরও যেসব সুবিধাগুলো আছে তার কোনোটাই নেই না আমরা, শুধু মেডিকেটটা ছাড়া। আর মেডিকেটটা অ্যাকচুয়ালি যার যেমন ইনকাম, যার ইন্স্যুরেন্স যতটা কাভার করে, তারা সবাই ইন্স্যুরেন্স অনুযায়ী মেডিকেটটা নেয়। হয়তো এটা নিতে হয়, আসলে না নিয়ে কোনো উপায় নাই। কারণ এখানে হসপিটালে যে কস্ট হয়, মানে চিকিৎসা সেবাতে এত বেশি খরচ, সেক্ষেত্রে মেডিকেট না নিয়ে কোনো উপায় নাই, সেক্ষেত্রে না হয়। আর আপনি দোয়া করবেন যাতে আমাদের আর অন্য কোনো সুবিধা নেওয়া না লাগে, আর ভালো থাকবেন। আর বয়স্ক লোক যদি কখনো এরকম কমেন্ট করে বা কাউকে কোনো খারাপ কথা এভাবে বলে, সেক্ষেত্রে আমার খুবই কষ্ট লাগে। কারণ কম বয়সী একটা মানুষ একটা উল্টাপাল্টা ভুল করতেই পারে, কিন্তু একজন বয়স্ক মানুষ কীভাবে মানুষকে এভাবে কথা বলতে পারে আমার আসলে ধারণাতে নাই বা হয় না। আর যিনি সাবস্ক্রাইবার ভিক্ষার কথা বলেছেন, তো সাবস্ক্রাইবার তো ভিক্ষা করতেই হয় সবাইকে। এটা তো এমন কোনো বিষয় না যে আমি কোটিপতির মেয়ে বা কোটিপতির বউ, সেক্ষেত্রে আমার সাবস্ক্রাইবার প্রথম থেকেই 10-15 লাখ বা 10-15 হাজার বা যেটাই হোক থেকে যাবে। সেক্ষেত্রে 0 থেকে শুরু করতে হয় যেহেতু, সেক্ষেত্রে আমার সাবস্ক্রাইবার চাওয়াই লাগে। তো সাবস্ক্রাইবার চাওয়ার বিষয়টা এখানে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় এসছেন, এই বিষয়টা মানে ভেবে আমার কাছে খুবই খারাপ লাগছিল। তো খারাপ কথা বলা, কাউকে ছোট করতে চাওয়া বা আঘাত করতে চাওয়া, এটা আপনি করতেই পারেন, আপনার স্বাধীনতা। তো আপনার তারপরে যদি আপনার বিবেক আপনাকে কোনো ব্যথা না দেয়, আপনি রাত্রে চোখ বন্ধ করে যদি আরামে ঘুমাতে পারেন, তাহলে কন্টিনিউ করবেন, কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন আপনি। আর যারা সাবস্ক্রাইবার ভিক্ষা করে, তাদের চ্যানেলে আমার মনে হয় আপনার না যাওয়াই ভালো। আর কথাটা আপনি শুধু আমাকেই বলেননি, আপনি এরা বলে কথাটা বলেছেন, তো সেক্ষেত্রে আপনি সবাইকেই বলেছেন। কথাগুলো 1 টেকে রেকর্ড করলাম, তো সেক্ষেত্রে ব্রিদিংয়ে একটু প্রবলেম মনে হচ্ছিল। তো যেহেতু কথাগুলো এক নিঃশ্বাসে বলেছি, বা আবেগটা, ইমোশনটা যেটা দিতে চেয়েছিলাম বা যে কথাগুলো বলতে চেয়েছিলাম, সে কথাগুলো একবারে বের হয়ে আসছে। এখন এটা যদি আমি আবার এডিট করতে চাই, সেক্ষেত্রে আমি কথাগুলো আর গুছিয়ে বলতে পারবো না। আর যেহেতু আমি স্ক্রিপ্ট করি না, স্ক্রিপ্ট করে পড়তে আমার ভালো লাগে না। স্ক্রিপ্ট করে পড়লে আমার কাছে নিউজ মনে হয়, যার কারণে আমি স্ক্রিপ্ট করি না। তো ব্রিদিংয়ের যে প্রবলেমটা মনে হচ্ছে, সেটা মার্জনা করবেন বা অ্যাভয়েড করবেন। তো দেখতেই পাচ্ছেন রসুনগুলো আমার প্যাকেট করা হয়ে গিয়েছে। এর মধ্যে এখানে 7 প্যাকেট রসুন, আর পরিমাণটা দেখে বুঝে নিতে হবে। তো সে যাই হোক, পরিমাণটা বোঝানো বা দেখানো আমার কাজ না, বা চাচ্ছিও না, এটা জাস্ট বললাম আর কি। এটা মোটামুটি আমার 1 মাস হয়ে যাওয়ার কথা। তো এখানে একটা এনভেলপ দেখতে পাচ্ছেন, যদিও আমি টাইটেলে লিখেছি আনবক্সিং, বাট এনভেলপিং তো লেখা যায় না, যার কারণে আনবক্সিং লিখেছি। একটা মেল আসছে আমার নামে,
আমি তো খুব এক্সাইটেড ছিলাম। আমি যে মেল বক্স খুলে চেক করে নিয়ে আসছি, কারণ আমি ওয়েট করছিলাম এটার জন্য। এটা আমার কাছে খুবই জরুরি একটা বিষয় ছিল এই সময়ের মধ্যে আসাটা। তো যার কারণে খুব এক্সাইটেড হয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো এনভেলপটার উল্টা পাশটা যেটা, সেখানে লেখা আছে ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল মেল। তো দেখা যাক কি আছে এর মধ্যে। আমি এখন এটাকে ওপেন করব। আমি নিজেও আসলে এটা ওপেন করেছিলাম না অনেকক্ষণ। আমি প্রথমে বুঝতে পেরেছিলাম আমি যা চাচ্ছি সেটাই এসছে, কিন্তু কিছুক্ষণ হাতে নিয়ে নাড়াচাড়া করার পর দেখলাম এটা সাইজটা ঠিক যেরকমটা হওয়ার কথা আমার কাছে মনে হচ্ছিল ওইরকম না, একটু বড় মনে হচ্ছে। তাহলে কি আমি যেটা এক্সপেক্ট করছি সেটা না, সেই জন্য আসলে খুব তাড়াতাড়ি এটা ওপেন করে ফেলেছি। ওয়েট, 1 2 3 4 5 6 7 8 9 10 boom. Yes, this is passport. With your US passport the world is yours. Oh my god, oh my god, আসলেই তাই। পাসপোর্টটা তো পেতামই, যেহেতু সিটিজেনশিপ নিয়েছি বা হয়ে গিয়েছে, ওরা দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে পাসপোর্টটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল পাসপোর্টের জন্য। এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি পাসপোর্টের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথা বলেছি। তো সেক্ষেত্রে পাসপোর্টের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার দিনে ওরা বলেছিল যে এটা 4 to 6 উইকস লাগবে, বাট এটা আমার 3 উইকসের মধ্যে চলে আসছে, যার কারণে আমি অনেক হ্যাপি। আমার দরকার ছিল তাড়াতাড়ি, এটা আসলে বলার মতো না। আই এম সো হ্যাপি। আমি এখন আমার সিটিজেনশিপ এবং সিটিজেনশিপের জন্য যে অ্যাপ্লিকেশন করেছিলাম, কিভাবে করেছিলাম, কতদিন লেগেছিল, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। যারা আমেরিকাতে নতুন আসছে স্পাউস ভিসাতে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিষয়টা বলতে পারবো, কারণ মেয়েদের আর ছেলেদের বিষয়ে কিছুটা পার্থক্য আছে। আর যারা স্পাউস ভিসা নিয়ে আসে তাদের জন্য আর কি একটু উপকার হবে হয়তো কথাগুলো শুনলে। আর যারা বাইরে থেকে দেখবে তারা সিটিজেনশিপের প্রসিডিউরটা সম্পর্কে একটু জানতে পারবে হয়তো। এখানে আমি আমার পাসপোর্টের এক্সপায়ার ডেটটা দেখাচ্ছি। এটা আমাকে 10 বছরের জন্য দিয়েছে পাসপোর্টের মেয়াদ যেটা। তো এটা বড়দের ক্ষেত্রে সচরাচর 10 বছরই দেয়, কিন্তু আমার কন্যার ক্ষেত্রে আবার ওরা 5 বছরের দিয়েছে। ও যখন একেবারেই ছোট, 7-8 মাস বয়স, তখন ওর পাসপোর্টটা করা হয়েছিল এবং ওরটা 5 বছরের মেয়াদ ছিল। কারণ ও ছোট, চেহারার যে চেঞ্জ আসবে, যার কারণে 5 বছরের মেয়াদটা দেয় সম্ভবত, আমার ধারণা। আমি এক্স্যাক্টলি এটা জানি না কী কারণ, তবে আমার ধারণা এটাই হবে হয়তো। তো যেটা বলছিলাম, আমি গত বছর 2018 জানুয়ারির 12 তারিখে আমার সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনটা করেছিলাম। আমি নিউ ইয়র্কে আসার 3 বছর 6 মাস পর এটা। তো অ্যাপ্লিকেশন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশনটা 3 বছর হলেই করা যায়। ইভেন 3 বছর হওয়ার 3 মাস আগেও করা যায়, এরকমটা আমি শুনেছি। তবে 3 বছর হয়ে গেলে তারপরে করলে আমার মনে হয় বেটার। আমার হাজব্যান্ড সেটা বলে। আই ডোন্ট নো, এটা 3 মাস আগে পরে কোনো ব্যাপার না। তবে যদি কারোর খুবই তাড়া থাকে সেক্ষেত্রে জেনে নিয়ে 3 মাস আগেও করে ফেলতে পারে। তো অ্যাপ্লিকেশন করার পরে আমি যতদূর জেনেছিলাম যে অ্যাপ্লিকেশন করার 2 থেকে 2.5 মাস বা 3 মাসের মধ্যে ফিঙ্গারপ্রিন্টের জন্য ওরা ডাকে বা চিঠি পাঠায়। বাট আমার ফিঙ্গারপ্রিন্টের কোনো চিঠি আসে না। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, কোনো সময় কোনো মেলই আমি পাই না। তো এটা এই কারণটার জন্য অবশ্য আমি আমার হাজব্যান্ডের সাথে প্রায় কি বলবো, যে আমার মনে হতো যে সে হয়তো অ্যাপ্লিকেশন করেই নাই। তো পরে সে আমাকে অ্যাপ্লিকেশনের রিসিট বের করে দেখায়, তারপরেও আমার কেন যেন মনে হতো যে করে নাই বোধহয়। তো সে যাই হোক, পরে আমার ফিঙ্গারপ্রিন্টের জন্য ডেট আসলো। এই তো আমার গুলটু, যেটা সারা প্রিন্সেস, 7-8 মাসের সময়ের ছবি এটা। তো ওর পাসপোর্টটাতে অবশ্য ভিসা লাগানো ছিল, বাট আমারটাতে তো ভিসা লাগাতে হবে। এটা আমার পাসপোর্টটা আসার
পরের দিনই অবশ্য ভিসা লাগানো হয়েছে। পাসপোর্টটা এসেছিল বৃহস্পতিবারে, আর ভিসা লাগানো হয়েছে শুক্রবার। এটা হাতে হাতেই করে নিয়ে আসছে আমার হাজব্যান্ড, সময় লাগেনি একেবারে। তো সে যাই হোক, যেটা বলছিলাম, ফিঙ্গারপ্রিন্টের জন্য আমার ডেটটা আসলো 8.5 মাস পরে, মানে জানুয়ারির 12 তারিখ অ্যাপ্লিকেশন করেছিলাম, আর ফিঙ্গারপ্রিন্টের ডেটটা আসছিল আগস্টের 31 তারিখে। তো আমি আগস্টের 31 তারিখে আবার বের হলাম ফিঙ্গারপ্রিন্টের জন্য। একাই যাচ্ছিলাম, একা একটু টেনশন ছিল, ফোন নিয়ে যাচ্ছিলাম না, বা সাথে ওয়াচটাও নিতে ভুলে গিয়েছিলাম। রিস্ট ওয়াচের কথা বলছি, ঘড়ির কথা বলছি, যাই হোক। তো ঘড়িটা নেওয়ার জন্য আমি আমার বাসার দিকে ব্যাক আসছিলাম। ঘড়িটা নিয়ে আমি আমার বাসার সিঁড়ি দিয়ে, মানে মেন গেটের যে সিঁড়িগুলো, সেই সিঁড়িটা দিয়ে নামার সময় জাস্ট পড়ে গেলাম, একটা সিঁড়ি স্কিপ করে পাটা নিচে পড়ে গেল। তো আমি আর ওখান থেকে যে উঠে ঘরে ফেরত আসবো, সেই ব্যাপারটাও আসলে তখন অনেক কঠিন ছিল। আমি আসতে পারছিলাম না। ওখান দিয়ে একজন যাওয়ার সময় আমাকে দেখে আমাকে তুলে কোনো রকম দিয়ে যায়, যেহেতু সাথে ফোন ছিল না। আমি ওখানে যে পড়ে গেছি, বসে যে ফোন করবো বাসাতে, সেই উপায়টাও নাই আমার। তো বাসায় আসতে আসতে আমার পা ফুলে একেবারে অবস্থা খারাপ হয়ে গেল। তো এর মধ্যে আমার টাইম হয়ে যাচ্ছে, যে সময়টা দিয়েছিল ওই সময় আমাকে তো যেতেই হবে, না হলে তো এটা মিস করে গেলে আবার টাইম লাগবে, বা ওরা আবার কি মাইন্ড করে তার তো ঠিক ঠিকানা নাই। কারণ এখানকার এইসব বিষয়গুলো মিস করা মানে অনেক মানে ভুল হয়ে যাওয়া বা অনেক ক্ষতি হয়ে যাওয়া, আমার কাছে যেটা মনে হয় সেটাই বলছি। তো সেক্ষেত্রে আমি আমার ওই অবস্থাতেই আমার হাজব্যান্ড আবার আমাকে নিয়ে গেল। তো ওখানে যেয়ে আমার আর কোনো রকম প্রবলেম হয়নি। ওখানে নাকি অনেক লম্বা লাইন হয়, আমাকে এই গল্প শোনাইছিল হাজব্যান্ড। বাট কোনো লম্বা লাইনও হয় না, ভেতরে যেও আমার কোনো প্রবলেম হয়নি। আমার এই অবস্থা দেখে ওরা তো তাড়াতাড়ি, মানে পারলে নিজেরাই সব কিছু করে দেয়, এরকম অবস্থা। খুবই হেল্পফুল ছিল ওই দিনে ওরা। তো ওই দিন তো ফিঙ্গারপ্রিন্ট শেষ হলো, আর ফিঙ্গারপ্রিন্টটা শেষ হওয়ার 2-3 দিনের মধ্যেই আমি আবার আরেকটা লেটার পেলাম। সেটাতে আসলে লেখা ছিল ইন্টারভিউয়ের জন্য ডেটটা, আর ইন্টারভিউয়ের ডেটটা ছিল অক্টোবরের 12 তারিখ। আর এই তো এখানে আমি দেখালাম আমার পাসপোর্টটাতেও ভিসা লাগানো হয়ে গিয়েছে। পরের দিন আমি আবার এটুকু শ্যুট করেছিলাম। তো যেটা বলছিলাম, তো ফিঙ্গারপ্রিন্টের ডেট যেটা, সেটা দেরিতে আসলেও সিটিজেনশিপের ইন্টারভিউয়ের জন্য যে ডেটটা, সেটা কিন্তু ঠিক সময়ে আসছে। মানে অ্যাপ্লিকেশন করার পরে 9 থেকে 10 মাসের মধ্যেই ইন্টারভিউয়ের জন্য ডেটটা চলে আসে। তো ইন্টারভিউয়ের ডেটটা পেয়ে আমি তো তখন আরও মহা খুশি হয়ে গেলাম। এটা আমার বাংলাদেশের পাসপোর্ট, এটা 3টা পাসপোর্ট। বাংলাদেশে প্রথমে আমি যেটা করেছিলাম সেটা মেশিন রিডেবল ছিল না, তারপরে আমার আরেকটা পাসপোর্ট করা লাগে, এবং মেয়াদ শেষ হয়ে গেলে তারপরে আবার আরেকটা পাসপোর্ট করেছিলাম। তো এগুলোও নাকি সাথে ক্যারি করতে হয় ট্রাভেল করতে গেলে। তো যার কারণে আবার বের করে দেখলাম কি অবস্থা। তো ইন্টারভিউয়ের জন্য ডেটটা আসার পরে আমি আমার পড়াশোনা শুরু করলাম। আসলে ইন্টারভিউয়ের জন্য যে 100 কোশ্চেন থাকে, ওই কোশ্চেনগুলো আর কি একটু পড়ার চেষ্টা করলাম। তো যথারীতি আমার ইন্টারভিউয়ের ডেটটা চলে আসলো, ইন্টারভিউ দিতেও গেলাম। ইন্টারভিউ দিতে গিয়ে তো মহাকাণ্ড, কারণ ইন্টারভিউ নিয়ে নানান রকম ভয় মানুষ দেখায়, যে এটা করতে হয় সেটা করতে হয়, আই কন্ট্যাক্ট যেন ঠিক থাকে, কনফিডেন্ট থাকতে হয়, অনেক নার্ভাসনেস একেবারেই শো করানো যাবে না। আর যদি এগুলো হয় তাহলে ওরা অনেক প্রশ্ন করে, নানান রকম প্রশ্ন করে, তখন তুমি আরও বেশি নার্ভাস হয়ে যাবে। তো এগুলো আমি মাথায় নিয়ে ইন্টারভিউয়ের জন্য বসলাম। তো আমার ইন্টারভিউ একজন মহিলা নিয়েছিল। আমার ভেতরে আমার হার্টবিট আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমার আই কন্ট্যাক্ট এক মুহূর্তের জন্য আমি সরাইনি। ওই সময় মহিলা আমার দিকে তাকাবে কি, আমি এমন করে তাকিয়েছিলাম যে উনি আর আমার দিকে তাকায়নি ওই সময়। তো ইন্টারভিউয়ের জন্য 10টা কোশ্চেন থাকে, তো অপশন হিসাবে এর মধ্যে 6টা পারতেই হয়। তো আমি প্রথম 6টাই পেরেছিলাম। তারপরে যে রিটেন থাকে বা ওরাল টেস্ট যেটা থাকে, সেটা সব কিছু রিটেন বা ওরাল নিয়ে এগুলো নিয়ে তো আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। যারা একটু পড়ালেখা জানে তারাই পারে, এগুলো একেবারে ইজি ব্যাপার, সব কিছু ইজি থাকে। কিন্তু মানুষ এমন ভয় দেখায়, আসলে ভয় পাওয়ার কিছুই নাই, একেবারেই ইজি সব কিছু ঠিকঠাক থাকার পরেও আমাকে ওরা আবার ঝুলিয়ে দিল, মানে ওথের ডেটটা দিল না। কিছু ডকুমেন্টস আরও লাগবে এগুলা বলে একটা লিস্ট ধরিয়ে দিল, আর ডেট দিল ডকুমেন্টগুলো জমা দেওয়ার জন্য। তো ডকুমেন্টগুলো জমা দেওয়ার ডেট ছিল পরের মাস, নভেম্বরের 19 তারিখ। আমরা ডকুমেন্টগুলো জাস্ট জমা দিয়ে চলে আসলাম।
তারপর আবার অপেক্ষা, একটা মেলের জন্য অপেক্ষা করতে থাকলাম, কারণ ওরা ওগুলো মানে ডকুমেন্টগুলো চেক করে তারপরে একটা মেল পাঠাবে। তো মেলটা আসলো 1 মাস পরে। আর ওথের জন্য ডেটটা ছিল জানুয়ারির 18 তারিখে। তার মানে আমার টোটাল প্রসেসটা শেষ হতে জানুয়ারির 12 টু জানুয়ারির 18, 12 মাস 8 দিন, 12 মাস 6 দিনের মতো সময় লেগেছিল। তো এইরকম সময়টাই লাগে। আর যে লাস্টের ডকুমেন্টের যে হিসাব নিকাশ, এটার জন্য আসলে আরও 2 মাস ওরা লাগিয়ে দিয়েছিল। তো এটা আর কিছু করার নাই, এটা ওই ট্রাম্প সরকার আসার পরে এই নতুন নিয়মগুলো আসলে তৈরি হয়েছে। এই এত ডকুমেন্ট লাগতো না আগে। তো এই তো ছিল আমার পাসপোর্ট পাওয়ার এত গল্প। তো যারা নতুন স্পাউস ভিসা নিয়ে আসছে, বিশেষ করে বউরা, তাদের জন্য এই ডকুমেন্টগুলো খুবই জরুরি। কথাগুলো শেষ করার জন্য ভিডিওর লাস্টের ক্লিপটা একটু বেশিক্ষণ ধরে দেখিয়ে ফেলেছি, এই জন্য সরি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।